বহুদিন পরে এই সালাম দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে 1.5 মাস আগে আমার একটা বড় সার্জারি হয়েছে, এই জন্য আজকে আমি ব্রিফ করব না। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে। এই ব্যাপারে এখন আমাদের পক্ষ থেকে আমাদের ডেপুটি আমির জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে ব্রিফ করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমার ডানে যিনি আছেন আপনারা সকলেই চিনেন, এদেশের অন্যতম জাতীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর মাননীয় সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার। আর আমার তো পরিচয় দেওয়ার প্রয়োজন হচ্ছে বলে মনে হয় না। ডেপুটি আমির আমি বলে দিই, জামাতে ইসলামীর নায়েবে আমির অর্থাৎ ডেপুটি আমির, উনিও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে রিফর্ম কমিশনে আমাদের যিনি দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সংস্কার বিষয়ে, সেই দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জি, কথা বলেছিলাম, আপনারা তো বাকিটা জানেন, ইউরোপীয় ইউনিয়নের একটা ডেলিগেশন বাংলাদেশ সফর করছে এবং বেশ করে ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার তারা সকলে বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং আজকে জামাতে ইসলামীর সাথেই ওনারা আলোচনার টাইম ফিক্স করেছিলেন, সেই হিসাবে আমরা আসছি। আমাদের মাননীয় আমির বলতে গেলে প্রথম আজকের এই মিটিংয়ে পলিটিক্যাল ইন্টারাকশানে আসছিলেন, কিন্তু যেহেতু উনি এখনও ফুললি কিউর হন নাই, তো সেই জন্য আপনাদেরকে সালাম দিয়ে উনি চলে গেছেন। আমাদের সাথে ওদের খুব সাহায্যপূর্ণ আলোচনা হয়েছে, বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে অবস্থা আছে সেটি, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কী হবে কি না, কীভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। আমরা বলেছি যে বাংলাদেশে 54 বছর পরে একটা পরিবর্তনের বিশেষ অপরচুনিটি এখানে আসছে। আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমরা সকলেই আন্তরিক এবং সচেষ্ট। এবং এই সরকারও যে কমিটমেন্ট দিয়েছিল যে তারা একটা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে, যেটাকে আমরা অবাধ, ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন বলে আমরা করতে চাচ্ছি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একটা এনসিসি করেছিল, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছিল, এবং সে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা বলেছি যে এসব বিষয়ে বাংলাদেশে একটা ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে এবং দলগুলির ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ ইন্টারাকশন তৈরি হয়েছে। কিন্তু বিশেষ যে সমস্যাটি এখন কাজ করছে, যেটা তারা বলছিল হোয়াট ইজ দ্য প্রবলেম নাও, আমরা বলেছি সেটা হচ্ছে যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি রিফর্মস কমিটিতে ফর রিফরমেশন অফ সাম ইস্যুজ ইন বাংলাদেশ, সেটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য দেখা যাচ্ছে। আপনারা জানেন যে 31টা দল আমরা কমিশনে আলোচনা করেছিলাম, এর ভিতরে 26টি দল পিআরের পক্ষে ছিল, ইনক্লুডিং ইসলামপন্থী দল যারা আছে, রাইটিস্ট যারা আছে এবং অধিকাংশ লেফটিস্ট যারা আছে তারা সকলে। কিন্তু সেখানে একটু পার্থক্য ছিল এই যে কোনো দল আপার হাউজে পিআর চাইছে আর কিছু দল আপার হাউস এবং লোয়ার হাউস দুইটাতেই পিআর চাচ্ছে। এর ভিতরে জামাত ইসলামী আমরা উভয় কক্ষেই পিআর সিস্টেম আমরা চাচ্ছি। তারা বলেছিল কেন চাও, আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি বিস্তারিত না গিয়ে। একটা হচ্ছে বাংলাদেশে আনফর্চুনেটলি 54 বছরের ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হয়নি, আর বিগত 15 বছর 3টি নির্বাচনের কথা তো আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং মানুষের যে পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, যে অ্যাটিটিউড,
যে কৌশল অথবা অপকৌশল, যে জোর করেই কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখছি এত অভিজ্ঞতার পরে, এত হত্যাকাণ্ডের পরে, এত রক্ত দেওয়ার পরেও আমাদের মাইন্ডে কোনো খুব বেশি চেঞ্জ হয়েছে আচরণে, এটা খুব লক্ষ্য করা যাচ্ছে না। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তো ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন। আপনারা দেখেন, মানে এত ফেয়ার ইলেকশন হয়েছে, তারপরে 4টা পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে পুরাটাই। যখন দেখছে যে হেরে যাবে, তখনই বলতেছে ইলেকশনে মানি না, এটা বয়কট করলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে হাজার হাজার লোককে জড়ো করা হয়েছিল। তো এটা তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে 48 ঘন্টারও বেশি সময় ধরে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে তারা সেখানে গড়িমসি করেছিল। আমি নিজে ইনভলভ ছিলাম 2টা নির্বাচন, বাইরে থেকে অবজারভেশনে, সুপারভিশনে এবং সেইভাবে দেখার জন্য। তো আই ফলোড দি হোল প্রসেস ফ্রম A to Z ফ্রম আউটসাইড। আমি এবং সেখানে দেখলাম যে জাকসুতে যা হয়েছে, তো এটা তো সকলের চোখের সামনে বিদায় ফল উল্টাইতে পারেনি, কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফলটা উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। যদি এটা ভালো না হয়, নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব। তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে। অধিকাংশ লোক পিআর সিস্টেম করছে। তারা বলেছে হ্যাঁ, আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর, ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন, নর্ডিক কান্ট্রি সবগুলো পিআর সিস্টেম। তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস উই অ্যাপ্রিসিয়েট ইট, বাংলাদেশে যদি হতে পারে। কনসেন্সাস কমিশনের ব্যাপারে তো আমি সেই কথাই বললাম যে আমরা করেছি। ঐক্যমত্য কমিশনে বেশ কিছু বিষয় ঐক্য হয়েছে সেটা বলেছেন, বেশ কিছু বিষয় অনৈক্য এখনো রয়েছে, পুরোপুরি ঐক্য আসেনি। এই বিষয়টা জেনে ওনাদের আমরা সেটা ওনারা বলেছেন যে ইউ ট্রাই টু বি ইউনাইটেড, তোমরা একমত হওয়ার জন্য তোমরা চেষ্টা করো, সেটা তারা বলেছে। এবং আমরাও বলেছি যে বাংলাদেশের ফিউচার অধিকাংশ বা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এবং আমাদের ইউনিটির মাধ্যমে। সেটা কমিশনের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, এটা আপনাদের এই বাড়ানো হচ্ছে, এর মধ্যে কি ইতিবাচক আপনারা ঐক্যমত্যে পৌঁছতে পারবেন? আসলে মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না। কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি, এগুলো ঐক্যমত্যে পৌঁছানোর জন্য 1 ঘন্টাই যথেষ্ট ছিল, কারণ বহু আলোচনা হয়েছে। তারপরেও বাড়ানো হয়েছে, এটা 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে সিনসিয়ারলি আরও কিছু বের হয় কিনা, সেটির জন্য হতে পারে, বাট আই ডাউট। কারণ যা বের হওয়ার বের হয়েছে, বাকিটা ইচ্ছার উপর নির্ভর করছে, সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যারা চাচ্ছে না যে এটা রিফর্মসটা আইনি ভিত্তি হোক এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন হোক, মূলত তারাই এখন এই সমস্যা তৈরি করছে। এই অ্যাটিটিউড যদি চেঞ্জ না হয়, তাহলে 1 মাস কেন, নির্বাচনের পর পর্যন্ত যদি মেয়াদ থাকে তাইলে হবে না, এটা একটা। কিন্তু আমার একটা সন্দেহ হয় যে এটা টাইম ডিলে করার, টাইম কিল করার একটা কৌশল কিনা, এই প্রশ্নটি এখন মানুষের ভিতরে আছে। টাইম ডিলে বলতে ইলাবোরেট করছি আমি, কারণ কনসেনসাস কমিটি অলরেডি 2 মাস 3 মাস ধরে আমরা কাজ করছি, আমরা ঐক্যমতেও পৌঁছে গেছি। তো সুতরাং এটাকে আইনি ভিত্তি দেওয়ার, এটা তো সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আরও 1 মাস ঘুরে ঘুরে দেখা যাবে যে আমরা ব্যাক টু দি প্যাভিলিয়ন, আগে যা কিছু দাঁড়িয়েছি, কিন্তু আরও 1 মাস চলে গেল আমাদের কাছ থেকে। এটাকে আমি বুঝাতে চাচ্ছি। আপনাদের রাজপথে কর্মসূচি দিয়েছেন, এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা যে আপনাদের কর্মসূচি? না, সেটা আমরা তাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক ইস্যু নিয়ে এই আলোচনাটা আমি প্রাসঙ্গিক মনে করি। আমরা তো নির্বাচনে যাব না বলি নেই, কিন্তু আমরা মনে করি পেয়ার পদ্ধতিটাই হচ্ছে উত্তম, এবং সে দাবি আমরা করছি, আমরা যুক্তি দিচ্ছি, আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা আশা করছি যে আমাদের যুক্তি মানবে এবং সে ভিত্তিতে আমরা নির্বাচনে যাব। 1 মাস টাইম পিছিয়ে আসলে ফলপ্রসূ হবে না যদি উভয় দিক থেকে মন থেকে না চায়। যদি পেয়ার পদ্ধতিতে
না হয় বা এই বিষয়টা না মানে তাহলে আপনারা আসলে না, আপনি অ্যাডভান্স কেন বলছেন যে এটা না মানে? আমি তো মনে করি এটা মানবে। এটা নিয়ে তো কথা হচ্ছে, এই জন্য আমরা হ্যাঁ, সাংবাদিকদের কথা- বলছি। সময় কত- সিদ্ধান্ত নেওয়া যাবে, সময় তো না, আছে। সেটাই শোনয় ইস্যু হচ্ছে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা যুক্তি দিতে পারবো। আমরা যেটা বলছি যে আমরা তাদের সাথে বসতে চাই, সরকারের সাথে আমরা বসতে চাই। সরকারকে আমরা আহ্বান করছি আমাদের সাথে আলোচনা ব্যবস্থা গ্রহণ করা, এবং আমরা মনে করি আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের দাবি যুক্তিকে তুলে দিতে পারবো। সরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এটা মেনে নেবে, কারণ এটা কোনো জামাতের দলীয় কোনো ইস্যু নয়, এটা আমরা দেশের কোনো ইস্যু নয়। সালাউদ্দিন আহমেদ তার গুলশান বাটায় কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে এই যে আন্দোলনের কথা বলা হচ্ছে সেটা আসলে সঠিক পদ্ধতি নয়, আলোচনার টেবিলেই সেটি সম্ভব। আপনারা সেটি মনে করছেন কিনা? আরেকটা ব্যাপার, জামাতের সময় আলোচনা আছে যে জামাত আসলে উচ্চকক্ষে পিয়ার চায়, নিম্নকক্ষে একটা নেগোসিয়েশন টুল হিসাবে এটা ব্যবহার করছে। না এইটা আসলে অবস্থা না, এটা আমাদের বক্তব্য নয়। আমরা উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ উভয় জায়গাতেই আন্তরিকভাবেই পিআর সিস্টেম চাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন হবে। রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা, বা সব দলকে না। অংশগ্রহণের ব্যাপারে? না, আমরা এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা বলছি পার্টিসিপেটরি ইলেকশন হবে, অংশগ্রহণমূলক। এই অংশগ্রহণমূলক বলতে আমরা জনগণের অংশগ্রহণকে বোঝাচ্ছি, কারণ আপনারা জানেন যে বিগত 15 বছরে ইলেকশনে মানুষ কোনো ভোট দিতে আসেনি। আজকে যে মিটিংটা হলো, আপনারা কি মনে করছেন এই মিটিংটা আপনাদের জন্য সফল? হ্যাঁ, আমরা খুবই ফ্রুটফুল মনে করি, এবং আমরা আরও কিছু প্রশ্ন তারা বলেছে, এখানে হিউম্যান রাইটসের ব্যাপারে কথা বলেছে, ওমেন রাইটসের কথা বলেছে। আমরা খুব স্ট্রংলি আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করেছি। আপনারা কি মানে টেবিল টকের পাশাপাশি আন্দোলনে যাবেন এরকম কিছু এই যে না, এই বিষয়ে আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয় না, মনে করি এখানে না। কথা বলছি না, আমি প্রশ্ন করছি যে আপনাদের পক্ষ থেকে আপনারা বলছেন আন্তরিকতা থাকলে টেবিল টকের মাধ্যমে সমাধান হবে, কিন্তু রাজনৈতিক কর্মসূচিও দিয়েছেন, আপনারা কি দুটি একসাথে চালাবেন? আমরা দুটি একসাথে চালাবো। সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন, কিন্তু কমিশন তো গঠন করা হয়েছে আলোচনার জন্য, এটা কি তাইলে? কমিশন নট দি হোল গভর্নমেন্ট, কমিশন হচ্ছে একটা কনসার্নস কমিটির ইস্যুতে আছে, কিন্তু বাকি অনেক ইস্যু আছে, যেমন লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু আছে, তারপরে আমরা পিআর সিস্টেমের বিষয়টা আছে, বিচারের প্রশ্নটি আছে। সুতরাং সরকার তো কম্প্রিহেন্সিভলি সব ইস্যুগুলোকে নিয়েই আমরা আলোচনা করছি। লেভেল প্লেইং ফিল্ড আছে। যুগপৎভাবে বেশ কয়েকটি রাজনৈতিক দল আবার রাজপথে নামতে যাচ্ছেন, এটি নিয়ে তাদের কোনো উদ্বেগ কিংবা না, এই আলোচনা তো তাদের সাথে আমাদের হয়। আর 2 নম্বর হচ্ছে আমরা এখনো কোনো যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেইনি। কতগুলো কমন ইস্যুতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো একমত আছে, তারা স্ব জায়গা থেকে তাদের মতো করে কর্মসূচি দেওয়ার বিষয়টি রয়েছে, এখন বাধ্যবাধকতা নেই। ওটা বিকালে হবে, সকালে কোনো প্রোগ্রাম হবে না, আমরা বলে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সব কর্মসূচি বিকালে হবে, সকালে কোনো প্রোগ্রাম হবে না।